এইচএসসি অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কমপ্লিট করাবো অ্যান্ড এই চ্যাপ্টারের কিছু টপিক কমপ্লিট করাবো যাতে একটা ক্লাস করে তুমি এক্সামে গিয়ে কমন পেতে পারো। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমি যেটা করব, দেখো অধ্যায়টার নাম কি? জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান। এই টপিকে বা এই চ্যাপ্টারে আমরা এই তিনটা টপিককে ব্রেকডাউন করে করে পড়বো। আমাদের জনসংখ্যা কি, আমাদের একটা দেশে বা বাংলাদেশে কি পরিমাণ মানুষ বসবাস করে, এই জনসংখ্যার উপর ডিপেন্ড করে আমরা দুইটা তত্ত্ব পড়বো। একটা হলো ম্যালথাসের তত্ত্ব আর একটা হলো কাম্য জনসংখ্যা তত্ত্ব। এই দুইটা তত্ত্ব থেকে আমাদের শর্ট কোশ্চেন এবং ঘ নাম্বার প্রশ্ন আসতে পারে। তো এই দুইটা তত্ত্ব আমরা খুব ভালো করে পড়বো অ্যান্ড কিছু সূত্র আছে এইগুলো তোমাদেরকে দেখাই দিব। এরপর আছে মানব সম্পদ। মানব সম্পদ মানে হলো এই যে জনসংখ্যা, আমাদের দেশের জনসংখ্যার মধ্যে সবাই কি অনেক বেশি টাকা আর্ন করে, সবাই কি অনেক বেশি স্কিল্ড? উত্তর হচ্ছে না। সো যেই পোর্শনটাই স্কিল, যে পোর্শনটা দেশের জন্য একটা ভালো সাফিসিয়েন্ট অ্যামাউন্ট টাকা আর্ন করে, তাদেরকে আমরা মানব সম্পদ বলতে পারি। অ্যান্ড লাস্টলি উই হ্যাভ আত্মকর্মসংস্থান। দেশের জনসংখ্যার যে মানুষগুলো নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলে তাকে বলা হয় আত্মকর্মসংস্থান। সো এই হলো এই অধ্যায়ের মোটামুটি ব্রিফ। তো চলো আমরা এমসিকিউগুলো শুরু করি। জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক প্রভাব কি? জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক প্রভাব হলো মাথাপিছু আয় হ্রাস। জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক প্রভাব, একটা দেশের জনসংখ্যা আস্তে 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 বাড়তেছে অ্যান্ড ওইটার কারণে দেশের উপরে কি ইম্প্যাক্ট পড়বে? মাথাপিছু আয় কমে যাবে। ইটস লাইক, মনে করো তুমি একসাথে অনেকগুলো প্রোডাক্ট কিনছো, এখন অনেকগুলো প্রোডাক্ট যদি আরও বেশি প্রোডাক্ট কিনা বাড়াও তাহলে পার প্রোডাক্টের কস্ট যে তোমার কমে যাবে, এটাই হলো আমাদের, এটার সাথে আমরা উদাহরণ হিসেবে ধরতে পারি। অনেকে আবার বলবো হ্যাঁ মাথাপিছু আয় কি? মাথাপিছু আয় বলতে বোঝায় আমাদের দেশের টোটাল জনসংখ্যার উপরে ডিপেন্ড করে পার হেড মানুষ পার ইয়ার কত টাকা আর্ন করতে, সেটাকে বলা হয় মাথাপিছু আয়। এরপরে যাচ্ছি, জনসংখ্যা বৃদ্ধির ফলে বাংলাদেশের সঞ্চয় ও বিনিয়োগে কী প্রভাব পড়ে? ডেফিনেটলি জনসংখ্যা বৃদ্ধির পরে আমাদের দেশে সঞ্চয় বিনিয়োগ কমে যায়, কারণ অনেক বেশি মানুষ জন্মগ্রহণ করে ফেলছে, পরিবারের আর্নিংয়ের দরকার বেশি, অ্যান্ড যেহেতু তোমার জন্ম বেশি হয়েছে মানুষ, তাই আমাদের পার হেড কস্ট অনেক বেড়ে যাবে। এরপরে কোনটি বাংলাদেশের ১ নম্বর জাতীয় সম্পদ? মানে বাংলাদেশের প্রবলেমগুলোকে একদম যদি টপ থেকে আমরা আইডেন্টিফাই করে শুরু করি, একদম টপে কোন প্রবলেমটা আছে? আমাদের আছে জনসংখ্যা। অ্যান্ড একটা জিনিস খেয়াল করো, এই জনসংখ্যা এটাই কিন্তু দেশের সবচেয়ে বড় সমস্যা। ওকে, কারণ আমাদের দেশের জনসংখ্যা অধিক, এটার জন্য আমাদের দেশের মানুষ কর্মসংস্থান কম পায়, বসবাসের জায়গা কম পায়, তারপর হলো প্রপারলি খাবার দাবার কম পায়, এটাই আলটিমেটলি মেইন সমস্যা। এরপরে জাতীয় উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে কোনটি? জাতীয় উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে হলো তোমার জনগণ। পুরো দেশ যদি একসাথে উন্নত হতে চায়, আলটিমেটলি ভূমিকা একটা পোর্শনই রাখবে, সেটা হলো জনগণ। কারণ জনগণ যদি একদম রাইট ট্র্যাকে চলে আসে, বাকি সবাই রাইট ট্র্যাকে চলে আসবে। কোনটি জনসংখ্যা বৃদ্ধির সামাজিক কারণ? জনসংখ্যা বৃদ্ধির সামাজিক কারণ হলো শিক্ষার অভাব। দেখো আমাদের দেশের রাজনীতিবিদরা অলওয়েজ একটা জিনিস করে, সেটা কি জানো? আমাদেরকে প্রপারলি এডুকেট হতে দেয় না। কারণ একটা দেশের জনগণ যদি প্রপারলি এডুকেট হয়ে যায়, তাহলে সবচেয়ে বড় প্রবলেম কাদের হবে? দুর্নীতিবাজ রাজনীতিবিদদের হবে। এজন্য আমাদের দেশের শিক্ষার মানটাকে এত বাজে করে রাখা হয়েছে, অ্যান্ড এই শিক্ষার মানটাকে বাজে করে রাখার কারণে মানুষ প্রপারলি নলেজ গেইন করতে পারতেছে না যে দেশের জনসংখ্যা যদি অত্যাধিক হয়ে যায় তাহলে কী কী প্রবলেম হবে। তো এজন্যই কিন্তু কোনটি জনসংখ্যা বৃদ্ধির সামাজিক কারণ, মেইন কোডে কিন্তু আছে কি? শিক্ষার অভাব, কারণ প্রপারলি এডুকেটই করা হচ্ছে না মানুষজনকে। এরপরে জন্ম মৃত্যু হারের সাথে বহিরাগমন ও বহির্গমন যুক্ত হলে তাকে কি বলা হয়? দেখো আমি তোমাদেরকে দুইটা তত্ত্ব বলছি না, একটা হলো ম্যালথাসের তত্ত্ব আর একটা হলো কি কাম্য জনসংখ্যা তত্ত্ব। ওই জায়গাটা থেকে এই প্রশ্নটা আসছে যে আমাদের দেশে কি পরিমাণ মানুষ জন্মগ্রহণ করবে, কি পরিমাণ মানুষ মারা যাবে, এটার সাথে যদি বহিরাগমন মানে হলো আমাদের দেশের মানুষ বাইরের দেশে চলে গেছে, আর বহির্গমন হলো মানে বাইরের দেশের মানুষ আমাদের দেশে আসছে, এইটা যুক্ত হইলে তাকে কি বলা হয়? তাকে আমরা বলবো জনসংখ্যা বৃদ্ধির হার। তার মানে জনসংখ্যা বৃদ্ধির হার বের করতে হইলে আমাদের জন্ম মৃত্যুর সাথে এইটাকে যোগ বা বিয়োগ করে আমাদের এটা বের করতে হবে। ওকে, সো এবার আমি তোমাদেরকে টপিকের ভেতর থেকে একটা টপিক বোঝাবো যেটা তোমাদেরকে ডেফিনেটলি হেল্প করবে এই সাবজেক্টের বা এই চ্যাপ্টারের যে ওভারঅল কিছু আন্ডারস্ট্যান্ডিং, সেটার জন্য। আমরা এখন বুঝবো তোমার স্থূল জনসংখ্যা তত্ত্ব। কোন তত্ত্ব? স্থূল জনসংখ্যা তত্ত্ব। সো স্থূল জন্মহার তত্ত্ব মাথায় রাখবা। স্থূল জন্মহার
তত্ত্ব। সো এই স্থূল জন্মহার তত্ত্ব না, এটা হলো নর্মালি স্থূল জন্মহার আমরা কিভাবে বের করব। এটাকে আমরা ইংরেজিতে কি বলি, এটাকে আমরা ইংরেজিতে বলি হলো সিবিআর, এটাকে আমরা ইংরেজিতে বলি সিবিআর। সো তোমাদের এক্সামে স্থূল জন্মহার মানে একটা দেশে কি পরিমাণে স্থূল জন্মহার আছে এইটা আমরা ফাইন্ড আউট করতে পারবো এই সূত্রটা থেকে। সো চলো আমরা সূত্রটা আগে একটু দেখে নিই, অ্যান্ড সূত্রের পরে আমরা ক্যালকুলেশনটাও দেখে নিব। সূত্রটা হলো আমাদের নির্দিষ্ট বছরে মোট জীবিত জনসংখ্যা ডিভাইডেড বাই নির্দিষ্ট বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা। সেটা কি, একটা নির্দিষ্ট বছরের আমাদের কি মোট জীবিত জনসংখ্যা মানে কত মানুষ জীবিত আছে, মোট জীবিত জনসংখ্যা ডিভাইডেড বাই তোমার একটি নির্দিষ্ট বছরের মধ্যে মানে একটা বছরের মাঝ বরাবর যে পরিমাণ মানুষ জনসংখ্যা আছে মধ্য সময়, নির্দিষ্ট বছরের মধ্য সময়ের জনসংখ্যা। আমাদের এই কোশ্চেনের ভিতরে এগুলো দেয়া থাকবে, আমাদেরকে জাস্ট এগুলো একটু ফাইন্ড আউট করে বের করে দেন 1000 দিয়ে গুণ করে দিতে হবে। এটা হলো আমাদের সূত্র। আমাদের এক্সামে যাই দেয়া থাকবে না কেন এটাকে বলা হয় সামেশন অফ বি ডিভাইডেড বাই সামেশন অফ পি ইন্টু 100। এই সূত্রটা মাথায় রাখলে তোমরা স্থূল জন্মহার সম্পর্কে জানতে পারবা। আমরা স্থূল জন্মহারটা তো পড়লাম, তাইলে জন্মের বিপরীত কি আছে, মৃত্যু। তো সিমিলারলি চলো আমরা স্থূল মৃত্যু হারটাও বুঝে নিই, যে স্থূল মৃত্যু হারটা আমরা কিভাবে করব। দেখো এই যে স্থূল জন্মহার, এটাকে তো আমরা মানে জন্ম নিলে যদি বার্থ বলি, তাহলে মৃত্যু নিলে কি বলবো, ডেথ বলবো। তো সিমিলারলি আমরা যদি স্থূল মৃত্যু হার বের করি, স্থূল মৃত্যু হার, সো স্থূল মৃত্যু হার বের করতে গেলে আমাদের কি লাগবে, সেম নির্দিষ্ট বছরে মোট জীবিত সংখ্যা, নির্দিষ্ট বছরে মোট মৃতর সংখ্যা, বছরে মোট মৃতর সংখ্যা ডিভাইডেড বাই কি, নির্দিষ্ট নিচে যা আছে তাই, নির্দিষ্ট বছরের মধ্য সময়ের জনসংখ্যা ইন্টু 1000, কারণ প্রতি হাজারে আমরা বের করব। সো এটা যদি বার্থ হয় তাহলে এটা হবে সামেশন ডি ডিভাইড বাই সামেশন পি ইন্টু 1000। এটা কি, ডি মানে ডেথ, পি মানে পপুলেশন, আর 1000 মানে হইলো আমাদের প্রতি হাজারে কতজন মানুষ মারা যাচ্ছে বা জন্ম নিচ্ছে। এই দুইটা টপিক থেকে তোমাদের গ বা ঘ মার্কের প্রশ্ন আসবে, বুঝতে পারছো। এই চ্যাপ্টারে স্থূল জন্মহার, স্থূল মৃত্যুহার, এই দুইটা টপিক থেকে তোমাদের গ বা ঘ মার্কের প্রশ্ন আসবে। ফাইন, আমি তো তোমাদেরকে এই দুইটা টপিক বোঝাইলাম। এর পাশাপাশি দেখো কতজন মানুষ জন্ম নিচ্ছে, কতজন মানুষ মারা যাচ্ছে, এটা তো বুঝলাম, কিন্তু আমাদের দেশের জনসংখ্যা কি পরিমাণ হারে বাড়তেছে এইটা তো আমাদেরকে বের করতে হবে, তাই না। যে 2010 সালের অনুপাতে 2026 সালের জনসংখ্যা কি পরিমাণ হারে বাড়ছে। তো চলো জনসংখ্যা বৃদ্ধির হার এবার এটা তোমাদেরকে বোঝাই দিই। জনসংখ্যা বৃদ্ধির হার, চলো এখান থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। আমি এই চ্যাপ্টার থেকে তোমাদের মেজর কি টপিক থেকে প্রশ্ন আসতে পারে এইগুলো আমি কিন্তু তোমাদেরকে কমপ্লিট করে দিচ্ছি। সো আমাদের দেখা যাচ্ছে না মনে হয়, ওকে। সো জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার। সো এই জনসংখ্যা বৃদ্ধির হার আমরা কিভাবে বের করব মনে আছে? আমরা যখন একটু আগে একটা এমসিকিউ পড়লাম যে জন্ম বা মৃত্যুর সাথে বহির্গমন, এবার আমরা ওইটাকে এখানে ক্যালকুলেট করব। সো জনসংখ্যা বৃদ্ধির হারকে আমরা পিজিআর বলে থাকি, পিজিআর, পপুলেশন গ্রোথ রেট, পিজিআর মনে রাখবা, পপুলেশন গ্রোথ রেট।
সো আমাদের সূত্রটা কি হবে? সূত্রটা হবে হলো, দেখো সূত্রটা একটু বড়, আমি তোমাদেরকে আবারও বলে রাখি, অর্থনীতিতে যে যে সূত্রগুলো আছে, এই যে আমরা একটু আগে যে সূত্র দেখলাম, এখন যে সূত্র দেখতেছি, এইগুলার মান একদম ডিরেক্ট কোশ্চেনে দেয়া থাকবে, তোমাকে জাস্ট মানগুলোকে খুঁজে বের করে বসাইতে হবে সূত্র অনুযায়ী। সো জন্মহার যোগ যোগ বহির্গমন, জন্মহার মানে যতজন মানুষ জন্মগ্রহণ করে বা বার্থ রেট কি পরিমাণ, এটার সাথে হলো বহিরাগমন হার, বহিরাগমন হার মানে কতজন মানুষ বাহিরে চলে যায়। জন্মহারের সাথে বহিরাগমন আমরা কি করব? যোগ করব। এটা থেকে মাইনাস করব আমরা মৃত্যু হার, মৃত্যু হার যোগ বহির্গমন, তার মানে কতজন মানুষ দেশের বাইরে থেকে আমাদের দেশে আসছে, মৃত্যু হারের সাথে আমরা ওইটাকে যোগ করব এন্ড ভাগ করব অলওয়েজ 1000 দিয়ে। কত দিয়ে ভাগ করব? 1000 দিয়ে ভাগ করব, ইনটু দিব 100। দেখো সূত্রটা একটু মাথায় নাও সবাই, সবাই সূত্রটা একটু মাথায় নাও। দেখো জনসংখ্যা বৃদ্ধির হার বের করতে গেলে জন্মহারের সাথে আমি বহিরাগমন, ঠিক আছে, যারা আমাদের দেশ থেকে বাইরে চলে গেছে ওইটাকে যোগ করব, মাইনাস করব মৃত্যু হার যোগ বহির্গমন দিয়ে। বহির্গমন মানে হলো বাইরের দেশ থেকে আমাদের দেশে আসছে, এটাকে ইনটু করব হলো তোমার গুণ করব 100 দিয়ে, আমরা ডিভাইড করব হলো 1000 দিয়ে। সব কিছু দেয়া থাকবে। এইবার এর পাশাপাশি আমাদের আরও একটা জিনিস আছে, সেটা কি জানো? আরও একটা জিনিস হলো, আমাদের তো জন্ম হার আমরা বের করলাম, এবার প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বাস করে সেটা আমাদেরকে বের করতে হবে। এটাকে বলা হয় জনসংখ্যার ঘনত্ব। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমার জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব বের করার আবার আলাদা সূত্র আছে, মানে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বাস করে এটা বের করতে গেলে তোমার এটাকে বলা হয় ডিপি সংক্ষেপে। ডিপিকে বের করতে গেলে ডিভাইডেড বাই পি পপুলেশন, আচ্ছা ডিভাইডেড বাই টিপি, সরি, এটাকে বের করতে গেলে, আচ্ছা এবার আমরা বের করব জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব বের করার সূত্রটা কাইন্ড অফ আমাদের ডিপি ইকুয়াল টু সামিশন অফ টিপি ডিভাইডেড বাই টিএ, ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই টিএ। এখন কথা হলো টিপি মানে কি? একটি নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানের জনসংখ্যা ডিভাইডেড বাই আমাদের তোমার উক্ত বছরে মোট জমির পরিমাণ। তার মানে এই দেখো, এটা মানে হলো একটা নির্দিষ্ট টাইমে পপুলেশন, আর এটা হলো ওই নির্দিষ্ট টাইমে ওই এরিয়াতে কি পরিমাণ এরিয়া। এ মানে হলো এরিয়া, কি পরিমাণ জায়গা আছে, কারণ একটা জায়গার উপর ডিপেন্ড করে তো মানুষ থাকে। সো এটা এভাবে ভাগ করলে আমরা জনসংখ্যার ঘনত্বটাও পেয়ে যাব, ঠিক আছে। সো আমি তোমাদেরকে স্থূলহার, স্থূল জন্মহার, স্থূল মৃত্যুহার, জনসংখ্যা বৃদ্ধির হার এবং জনসংখ্যার ঘনত্ব এই টপিকগুলো ইতিমধ্যে বুঝাইছি। চলো এবার আমরা আবার কয়েকটা এমসিকিউ কমপ্লিট করি। আচ্ছা, এরপরে কি আছে আমাদের এমসিকিউ এ? অর্থনৈতিক বিকাশের পথে প্রধান সমস্যা কি? তার মানে আমরা ইকোনমিক ওয়াইজ গ্রো করবে, এটার পথে প্রথম সমস্যা কি? জনসংখ্যার আধিক্য। আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, এইটা আমাদেরকে গ্রো করতে অনেক বাধা ক্রিয়েট করে। জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধি সরাসরি প্রভাব করে কোথায়? সরাসরি প্রভাব ফেলে আমাদের কৃষি ভূমির উপরে। আমাদের দেশে যে কৃষি ভূমি আছে ওই কৃষি ভূমির উপরে ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলে আমাদের। এরপরে যাচ্ছি, জনসংখ্যার ঘনত্ব কোন অঞ্চলে অনেক বেশি? জনসংখ্যার ঘনত্ব আমাদের সমতল ভূমিতে অনেক বেশি, যেখানে মনে করা সারফেস, একদম সারফেস থাকে, ওই জায়গাটাতে আমাদের জনসংখ্যার ঘনত্বটা অনেক বেশি। এরপরে জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক কারণ কি? জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক কারণ হলো উচ্চ শিশুর মৃত্যু হার। জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক হার, কারণ অনেক বেশি শিশু মারা গেলে দেশের মানুষ মনে করে তোমার পপুলেশন কমে যাচ্ছে, পরবর্তী জেনারেশনের জন্য এটা একটা হার্মফুল ফ্যাক্ট হইতে পারে বা অ্যালার্মিং সিচুয়েশন হইতে পারে। এজন্য এটা আমাদের দেশের অর্থনীতিতে ইম্প্যাক্ট রাখে। বাংলাদেশে বর্তমানে দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনসংখ্যার হার কত? দারিদ্র সীমার নিচে মানে একদম হতদরিদ্র অবস্থা হইল 20.5% মানুষের, মানে একদম দারিদ্র সীমার, মানে 3 বেলা খাইতেও পারে না, বুঝতেছো? এরপরে অর্থনৈতিক প্রগতিতে অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন প্রকাশিত হয় কত সালে? 1798 সালে এটা প্রকাশিত হয়। এরপরে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি কত সালে প্রচারিত হয়? ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি প্রচারিত হয়
98 সালে। সো আমরা এবার দুইটা তত্ত্ব পড়ব, এক হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, আরেকটা হলো কাম্য জনসংখ্যা তত্ত্ব। এই দুইটা তত্ত্ব পারলেই আমাদের এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্ট মোটামুটি কাভার। জনসংখ্যার ম্যালথাসের তত্ত্ব অ্যান্ড কাম্য তত্ত্ব বা কাম্য জনসংখ্যা তত্ত্বটা কি, চলো আমি তোমাদেরকে এই দুইটা কনসেপ্ট আগে বোঝাই। এই দুটো নিয়ে তোমরা অনেক বেশি কনফিউজ থাকো। প্রথমে আমরা বুঝবো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। ম্যালথাস তত্ত্ব, দেখো ম্যালথাস খুব সিম্পল একটা কথা বলছে। ম্যালথাসের কথাটা খুবই সিম্পল, যে একটা দেশের জনসংখ্যা বাড়বে জ্যামিতিক হারে। একটা দেশের জনসংখ্যা বৃদ্ধি পাবে কি? বৃদ্ধি পাবে হলো জ্যামিতিক হারে। আর ওই দেশেরই জনসংখ্যার উপর ডিপেন্ড করে যে খাদ্য উৎপাদন করা হবে, যে কি করা হবে, খাদ্য উৎপাদন করা হবে, ওইটা বাড়বে হলো গাণিতিক হারে। আচ্ছা খেয়াল করো, সো ম্যালথাসের তত্ত্বটা খুবই সিম্পল। ও বলছে জনসংখ্যা বাড়বে জ্যামিতিক হারে। তার মানে আমরা যখন জ্যামিতির ক্ষেত্রে চিত্র অঙ্কন করি, সো চিত্রটা মাঝে মাঝে একদম উপরের দিকে উঠে যায় না। আর গাণিতিক হার মানে হলো আস্তে আস্তে মানে স্টেপ বাই স্টেপ সিরিয়াল মেনটেন করে গ্রো করে। সো আমি যদি ম্যালথাসের চিত্রটা কেমন হয় তোমাদেরকে সেটা যদি একটা গ্লিমস দেখাই, সো চিত্রটা মনে করো কাইন্ড অফ এরকম, যেটা হলো জ্যামিতিক, মানে একটা দেশের জনসংখ্যা এই হারে বাড়ে, বাট খাদ্যর উৎপাদন কি হারে বাড়ে জানো? খাদ্য উৎপাদন একটা সার্টেন টাইম পর এরকম থাকে, বাট এরকম হয়ে যায়। বুঝছো? এইটা হলো ম্যালথাস এই জিনিসটাই বোঝাইতে চাইছে তার তত্ত্বের মাধ্যমে, যে একটা দেশের জনসংখ্যা যেই হারে বাড়ে খাদ্যর উৎপাদন সেই হারে বাড়ে না। ক্লিয়ার? এটা তোমাদেরকে এক্সামের ভিতরে মান দেয়া থাকবে, যে মনে করো জনসংখ্যা বৃদ্ধি এই বছর, সিমিলারলি খাদ্যর উৎপাদন বৃদ্ধি, খাদ্যটাকে নিচে দিবা, জনসংখ্যাকে এই পাশে দিবা, চিত্রটা এঁকে ফেলবা। ভেরি সিম্পল, জাস্ট এটা মাথায় রাখবা, জনসংখ্যা বৃদ্ধি পারে জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন বৃদ্ধি হয় গাণিতিক হারে। গেল। এবার যাচ্ছি আমরা কাম্য জনসংখ্যা তত্ত্ব। কাম্য জনসংখ্যা তত্ত্ব। এই কাম্য জনসংখ্যা তত্ত্ব মানে কি? কাম্য জনসংখ্যা তত্ত্ব মানে হইল যে বছর মানুষের জীবনযাত্রার মান সবচেয়ে বেস্ট আছে, ওই বছর দেশের জনসংখ্যা কত ছিল। তার মানে যে বছর মানুষের জীবনযাত্রা, মানে যে বছর মানুষের জীবন অনেক ভালোভাবে গেছে, অনেক শান্তিতে মানুষ থাকতে পারছে, ওই বছর দেশের জনসংখ্যা কত ছিল, ওইটাই দেশের জন্য সবচেয়ে পারফেক্ট জনসংখ্যার হার। বুঝছো? কাম্য জনসংখ্যা মানে হলো যে বছর মানুষের জীবনযাত্রার মান সবচেয়ে ভালো ছিল, ওই বছর জনসংখ্যার হার কত ছিল। সো এটা একটা বের করার সূত্র আছে। প্রথমে হলো এম মানে হলো অসামঞ্জস্যতার হার। অসামঞ্জস্যতার হার এম ডিভাইডেড বাই a মাইনাস 0 ডিভাইডেড বাই 0। এখন এ কি? এ হলো আমাদের প্রকৃত জনসংখ্যা। এ হলো আমাদের একটা দেশের প্রকৃত জনসংখ্যা দেয়া থাকবে এটা, আর 0 হলো আমাদের কাম্য জনসংখ্যা, কতজন জনসংখ্যা আমাদের কাম্য ছিল, মানে ওই বছর কত জনসংখ্যা ছিল। বুঝছো? এই হলো আমার সূত্র। এটা হলো ম্যালথাসের তত্ত্ব, এটা হলো কাম্য জনসংখ্যা তত্ত্ব। বুঝছো? এই হলো এই চ্যাপ্টারের মোটামুটি ফুল ব্রিফিং। এর ছাড়া এই চ্যাপ্টারের বাইরে তেমন কিছু নাই। ঠিক আছে? সো বেসিক আমি তোমাদেরকে বোঝাই দিলাম। এবার চলো আমরা এমসিকিউগুলোকে কমপ্লিট করে ফেলি। আচ্ছা, জনসংখ্যা সম্পর্কিত প্রধান প্রচলিত তত্ত্ব কয়টি? 2টি, ম্যালথাসের তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব। আধুনিক জনসংখ্যা বিজ্ঞানের জনককে? আধুনিক জনসংখ্যা বিজ্ঞানের জনক হলো অধ্যাপক জি গ্র্যান্ট। ম্যালথাসের জনসংখ্যা রোধকল্পে কয়টি উপায়ের কথা বলেছেন? 2টা উপায়, মানে ম্যালথাসের তত্ত্বের ভিতরে 2টা জিনিস, একটা হলো গাণিতিক আর একটা কি জ্যামিতিক। ম্যালথাসের জনসংখ্যার সাথে কিসের সম্পর্ক বিবেচনা করেছেন? খাদ্য উৎপাদনের। বলছি জনসংখ্যা কি হারে বাড়তেছে, খাদ্য উৎপাদন কি হারে বাড়তেছে। ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে কোন গতিতে? জনসংখ্যা বাড়ে জ্যামিতিক গতিতে। ওকে, ম্যালথাসের মতে খাদ্য উৎপাদন বাড়ে কোন গতিতে? খাদ্য উৎপাদন বাড়ে আমাদের গাণিতিক প্রগতিতে। দেখছো, যা বলছি তাই আসতেছে। ম্যালথাসের তথ্যানুসারে 25 বছরের জনসংখ্যা কত গুণ হয়? 25 বছরের জনসংখ্যা হয় 2 গুণ।
কত গুণ হবে? 25 বছরের জনসংখ্যা। কারণ মনে করো আগামী 25 বছর যদি তোমার জনসংখ্যা বাড়ে, 2 গুণ হারে জনসংখ্যা বাড়বে। বিলম্ব বিবাহ কোন ধরনের জনসংখ্যা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা? এটা হলো নিবারণমূলক বা প্রতিরোধমূলক। এরপরে মানুষ ও ভূমির অনুপাতে ভারসাম্য থাকলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কাম্য জনসংখ্যা। তার মানে একটা দেশে যে পরিমাণ হারে মানুষ আছে সেই পরিমাণ হারে জনসংখ্যা আছে, কারো কোনো মানে গিজ অবস্থা না, মানে অনেক বেশি তোমার হুলস্থুল অবস্থা না, সবাই শান্তিমতো থাকতে পারছে কাম্য জনসংখ্যায়। কাম্য জনসংখ্যার আয়ভিত্তিক সংজ্ঞা কে দিয়েছে? আয়ভিত্তিক সংজ্ঞা দিয়েছে ডাল্টন। কাম্য জনসংখ্যার উৎপাদন ভিত্তিক সংজ্ঞা কে দিয়েছেন? রবিনস। কাম্য জনসংখ্যা তত্ত্বটি কত সালে জনপ্রিয়তা পায়? 1923 সালে। সালগুলা মনে রাখবা। দ্য পপুলেশন প্রবলেম আই স্টাডি ইন ইভলিউশন গ্রন্থটি প্রকাশিত হয় 1923 সালে। এটা 1923, এটা 1923। কাম্য জনসংখ্যা ইকুয়াল টু a মাইনাস 0 ডিভাইড বাই 0। একটু আগে আমরা যেটা তোমাদেরকে লেখাই দিছি, আমরা আবার একটু মনে করে m ইকুয়াল টু a মাইনাস 0 ডিভাইড বাই 0। এটা হলো অসামঞ্জস্যতা বা কাম্য জনসংখ্যা, এটা কাম্য জনসংখ্যা। এটা হলো ডাল্টন দিছে সূত্রটা। কাম্য জনসংখ্যা বলতে প্রধানত কার তত্ত্বকে বোঝায়? ডেফিনেটলি হিউ ডাল্টনের তত্ত্বকে বোঝায়। এরপরে কাম্য জনসংখ্যার কল্যাণ ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন কে? কল্যাণ ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন হলো তোমার কার্ল স্যান্ডার্স। অতিরিক্ত জনসংখ্যা ও নিম্ন জনসংখ্যা উভয়ই সমস্যা, এই তত্ত্বটাকে দিচ্ছে। এটা হলো কাম্য জনসংখ্যার ক্ষেত্রে আমরা এটা জানতে পারি। তো দেখো আমি তোমাদেরকে অর্থনীতির দ্বিতীয় পত্রের যে 4th চ্যাপ্টার আছে, জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান, এই চ্যাপ্টারের উপরে গুরুত্বপূর্ণ 30টা এমসিকিউ তোমাদেরকে কমপ্লিট করালাম। তার পাশাপাশি আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের উপর ওভারঅল যে থিওরি আছে, স্থূল জন্মহার, তার মানে একটা দেশে কী পরিমাণ মানুষ জন্ম নেয়, কী পরিমাণ মানুষ মৃত্যুবরণ করে, দেশের জনসংখ্যা কী পরিমাণ হারে বাড়ে, জনসংখ্যার ঘনত্ব মানে প্রতি হাজারে কতজন মানুষ বসবাস করে, প্লাস যে 2টা ফেমাস তত্ত্ব আছে, ম্যালথাসের তত্ত্ব, যেখানে জনসংখ্যা বৃদ্ধিকে আমরা জ্যামিতিক হারে বলে থাকি আর খাদ্য উৎপাদনকে আমরা গাণিতিক হারে ধরে থাকি, সেটা তোমাদেরকে বোঝালাম। কাম্য জনসংখ্যা তত্ত্ব বোঝালাম। এরই মাধ্যমে অর্থনীতির দ্বিতীয় পত্রের 4th অধ্যায়ের ফুল যতটুকু তোমরা একটা ক্লাসে করে এক্সাম দিলে তোমরা মোটামুটি ভালো করতে পারবা, সেই কনসেপ্ট তোমাদেরকে বোঝাই দিলাম। এই টপিক নিয়ে তোমার কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ক্লাসে।